এই প্রশাসন কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সারজিস আলমের গাড়ি বহরে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। দর্শক, বাংলাদেশে একটা ভয়াবহ পরিকল্পিত নাশকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সন্ত্রাসীরা সেই ফাঁদে পা দিচ্ছে এবং জামাতের পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে যাতে জামাত সংঘর্ষে জড়ায়। দিল্লিকে কাঁপিয়ে দিতে ঢাকার পারমাণবিক বোমার প্রয়োজন নেই, একটা নামই যথেষ্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কোটি বাংলাদেশের হৃদয়ে গেঁথে আছেন। তার নাম দিল্লির তথাকথিত প্রভুদেরও কলিজা কাঁপিয়ে দিতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর থেকেই ঘুম হারাম ভারতীয়দের। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে উনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। যশোরে জামাত এমপির বাসভবনে বিএনপি সন্ত্রাসীদের হামলা এবং নারীর উপর হামলা, এমপির মেয়ের উপর হামলার পর এবার নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সারজিস আলমের গাড়ি বহরে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। দর্শক, বাংলাদেশে একটা ভয়াবহ পরিকল্পিত নাশকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সন্ত্রাসীরা সেই ফাঁদে পা দিচ্ছে এবং জামাতের পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে যাতে জামাত সংঘর্ষে জড়ায় এবং এরপরে আওয়ামী লীগ যেন ঢুকে পড়তে পারে। দর্শক, এই যে ঘটনা, এই নেপথ্যে কঠিন রাজনীতি আছে। আপনারা জানেন যে ট্রাম্পের বিশেষ দূত, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে সফর করবেন একদম নিকটে, এবং চীন সফরের প্রতিক্রিয়ায় এই সফর। বাংলাদেশে আবার মতিঝিলে বিরাট ভয়াবহ ছাতা বোমা পাওয়া যায়। এর মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে ভিন্ন খাতে নেয়ার একটা মহা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অবস্থা ভালো না। তো এই জায়গায় বিএনপি সরকার যদি টিকতে চায়, তাদের ক্ষমতা যদি ধরে রাখতে চায়, কারণ এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এটাকে কেন্দ্র করে হঠাৎ একদিন দেখবেন যে বিএনপির ক্ষমতা নেই। ওয়াকারুজ্জামান কখন কি করে ফেলে বলা যায় না, যুক্তরাষ্ট্র কখন কি করিয়ে ফেলে ওয়াকারের মাধ্যমে বলা যায় না। এমনিতেই তারেক রহমান কাটার সিংহাসনে বসে আছেন। তো দর্শক, বিএনপির লোকজনই হয়তো বা টাকা খেয়ে বা হ্যাডম দেখাতে যে এই ফাঁদে পা দিচ্ছে, অথচ এটা বিএনপিরই ক্ষতি। দর্শক, আমরা এর আগে যশোরে জামাত এমপির বাসভবনে হামলা, মব, তার মেয়ের উপর হামলার নিন্দা জানিয়েছি। এবার সারজিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং
আমাদের সকলের উচিত প্রতিবাদ জানানো, যে যার জায়গা থেকে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। নইলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে, এর মধ্য দিয়ে 111 করবে, তারপরে আওয়ামী লীগ চলে আসবে, আপনি ঠেকাতে পারবেন না। দর্শক, পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, ভয়াবহ একটা অবস্থা। আপনি চিন্তা করেন, যেই জুলাই যোদ্ধারা, যেই হাসনাত, যেই সার্জিস, যেই নাসরুদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, তারেক রহমান দেশে আসতে পেরেছে, যেই নাসরুদ্দিন পাটোয়ারিদের কল্যাণে, যেই সার্জিস আলমদের কল্যাণে, ধরে তারেক রহমান কখনো দেশে আসতে পারতেন না। বিএনপি ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এখন হাসিনা ক্ষমতায় থাকতো, সেই নাসরুদ্দিন পাটোয়ারি, সেই সার্জিস আলমদের উপর হামলা করা হয়, সেই নাসরুদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা উস্কানি দেয় বিএনপি এমপিরা। বিএনপির এমপি বলেছে না যে নাসরুদ্দিন পাটোয়ারি এত বড় সাহস তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন, অথচ কটূক্তি করেন নাই, সমালোচনা করেছে। নাক দিয়ে টিপ দিলে দুধ বেরোয়, এইসব কথাবার্তা নাসরুদ্দিন পাটোয়ারির উপর হামলার উস্কানি। দেখেন একই সাথে কেন হামলা, একদিকে যশোরে, আবার এখানে কালকে শুনবেন আরেক জায়গায়, এবং সার্জিওগর আসার আগ মুহূর্তে আবার ভারত তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে। সামনে অনেক কিছু দেখবেন, আবার মতিঝিলের ছাতা বোমা পাওয়া যায় মেট্রো রেলের নিচে, অনেক কিছুই দেখবেন। ভারত ইসরায়েলের পাতানো খেলা অনেক কিছু দেখবেন। তো বিএনপি সেই খেলায় পা দিয়ে বিএনপিকে জয় বাংলা করে দেবে। বিএনপি যদি যশোরে হামলা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হামলার ঘটনার বিহিত করতে না পারে, প্রত্যেক সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করতে না পারে, মনে রাখবেন তারেক রহমান নিজে ফাঁদে পড়বেন। এটা একটা ফাঁদ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতি, যেখানে বিরোধী দল, আমরা বিরোধী দলের সমালোচনা করছি, যে বিরোধী দল তো সরকারের সমালোচনা করে না, সরকারের বিরুদ্ধে কিছুই বলে না, গ্যাস সংকট, সরকারের এই ব্যর্থতা সেই ব্যর্থতা, এবং আমরা জুলাই সনদ বাস্তবায়ন দেখছি না, গণভোটের রায়ের সাথে প্রতারণা করছে, এতে আমরা বিরোধী দলের সমালোচনা করছি যে সরকারকে কিছু বলছে না। যেখানে বিরোধী দল সব সরকারকে কোঅপারেট করছে, সেই জায়গায় বিরোধী দলের এমপি বাসভবনে হামলা, বিরোধী দলের নেতার গাড়ি বহরে হামলা, তাদেরকে আহত করা। আমি ভিডিও ফুটেজ দেখলাম, কি ভয়াবহ হামলা, গাড়ি থামিয়ে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির ভিতর থেকে টেনে বের করে সন্ত্রাসীরা হামলা করছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারাই হামলা করেছে? বিএনপির লোকজনই হামলা করছে। যে হামলাটা করার কথা আওয়ামী লীগের লোকজন, এবং জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে চায়। শেখ হাসিনা আসতে যেখানে আসবে সেখানেই তার ফাঁসি হবে, একথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেইখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে, সার্জিস আলমের উপর হামলা করা হচ্ছে, এবং সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিদের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাদেরকে হত্যা করা হতে পারে। বাংলাদেশে লাশের রাজনীতি শুরু করার একটা ষড়যন্ত্র চলছে, বিএনপির মাধ্যমে হোক আর আওয়ামী লীগ সাবোটাজ করে হোক। আওয়ামী লীগ, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্নগুলো দেখেন, একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে যশোরে জামাত এমপি, তারপরে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, মানে প্রত্যেকদিন এই ধরনের ঘটনা ঘটবে। এবং আওয়ামী লীগ বিএনপি এখানে একসাথে কাজ করছে। আওয়ামী লীগ টাকা দিয়ে বিএনপির লোকজনকে ব্যবহার করছে, আর বিএনপির লোকজন ব্যবহৃত হচ্ছে। এতে জামাত এনসিপি হয়তো একটু মার খাবে, একটু কষ্ট পাচ্ছে, মানসিকভাবে তার আঘাত পাচ্ছে। যেমন যশোরে জামাত এমপি তার মেয়ের গায়ে হাতে, একজন এমপি হয়ে তার মানসিক ভারসাম্যহীন মেয়েকে তিনি রক্ষা করতে পারলেন না, তিনি মনে অনেক কষ্ট পেয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহর আরশ কেঁপে উঠবে, এটা প্রতীকী অর্থে। আল্লাহ আরশ কাঁপে না, মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন। যারা হামলা করেছে, আল্লাহ দুনিয়া তাদের বিচার করবেন। তাদের ঘরে মা বোন আছে, যারা হামলা করেছে তারা প্যারালাইসিস হয়ে যাবে, তাদের হাত অবশ হয়ে যাবে, অভিশাপে, মানুষের নিঃশ্বাসে, মানুষের দীর্ঘশ্বাসে। তো দর্শক, দিন শেষে জামাত এনসিপির এখানে তেমন কিছু হবে না, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম তারা বেঁচে থাকলেও তারা জনগণের সিম্পিতি পাবেন। কিন্তু এই যে ভয়াবহ পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এতে তারেক রহমান সরকার বিপদে পড়বে। কি বিপদে পড়বে আমি ধারণা প্রথমেই দিয়েছি, আবারও দিচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে তারেক রহমান সরকারের বিরুদ্ধে, তারেক রহমান সরকারের পতন ঘটিয়ে 111 ঘটাতে 3টা শক্তি কাজ করছে। বিশেষ করে তারেক রহমানের চীন সফরের পর ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ কি? তারেক রহমান চীন সফরে গেছেন, ভারত যাচ্ছেন না, মার্কিন যুক্তরাষ্ট্র যান নাই। তো এই জায়গায় তারেক রহমানকে পতন ঘটানোর জন্য দেশের ভিতরে নানান অঘটন ঘটানোর চেষ্টা এই আধিপত্যবাদী শক্তি করছে, তাদের ডিপ স্টেটের মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে করছে। আর এখানে দেখেন বিএনপির লোকজন তারা এটা এনজয় করছে, এবং তারা কেউ কেউ অংশগ্রহণ করছে। যেমন যশোরে এই হামলা সরাসরি বিএনপির লোকজন জড়িত, স্পষ্ট ঘটেছে। উস্কানি দিয়েছে তারা, মবেও ছিল তারা। এর আগে জামাত এমপি নজিব মোমেন পাবনার মসজিদের ভিতরে তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করেছে, তাকে জুমার নামাজ পড়াতে বাধা দিয়েছে। আপনি চিন্তা করেন, এই যে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব নেই, যেটা ভেরি সফট। স্বাধীন বাংলাদেশে কখনো সরকারি দল বিরোধী দলের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একদম গৃহপালিত বিরোধী দলের হিসাব আলাদা, কার্যকর সরকারি দল, কার্যকর বিরোধী দল, এদের মধ্যে এত সুন্দর সম্পর্ক কখনো ছিল না। এই পরিস্থিতিতেও রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটছে, এটা নিঃসন্দেহে কারো উস্কানিতে ঘটছে, পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আই রিপিট, পরিকল্পিত। এই ঘটনায় জামাত এনসিপি তেমন কিছু হবে না, যা ক্ষতি হওয়ার হবে বিএনপি। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে, অস্থিতিশীলতা দেখিয়ে যদি বিএনপির বিরুদ্ধে 111 ঘটে, সেটা ঘটাবে যে শক্তি ঘটাবে, তারা ঘটাবে বিএনপির বিরুদ্ধে। এবং সেই 111 এসে যে চিরুনি অভিযান চালাবে, সন্ত্রাস বিরোধী যে অভিযান চালাবে, চাঁদাবাজ বিরোধী, মাদক বিরোধী যে অভিযান চালাবে, সেখানে সব বিএনপির লোকজন ধরা পড়বে। আর বিএনপি ইউনূসের আমলে যত আকাম টাকাম করেছে সবকিছুর প্রোফাইল আছে। জামাত ইসলামের রাজনৈতিক ক্ষমতা দেশের সীমানা পেরিয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। তারা এখন শুধু বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে না, বরং তারা আরও নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের বাইরের বেশ কয়েকটি দেশের রাজনীতি। সেখানে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে,
কার বিরুদ্ধে কাকে লাগাতে হবে, কোন দেশ স্বাধীন হবে, কোন দেশ পরাধীন থাকবে, এই রাজনীতিগুলো পুরাই নিয়ন্ত্রণ করছে জামাত ইসলাম। কি আপনারা আশ্চর্য হচ্ছেন? আমি বানিয়ে বলছি না, আগে এর সপক্ষে একটা ভিডিও দেখি, তারপরে কথা বলি। দেখুন ভিডিওটি। ভারতের আরশোলাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উগ্র ইসলামী চরমপন্থী গোষ্ঠী জামাতে ইসলামী। বাংলাদেশের জামাতে ইসলামী ছাত্র শাখা সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে, দিল্লিতে হিংসার ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাতা দিচ্ছে। তাহলে কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতোই ছাত্র ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার বদলের খেলা খেলতে চাইছে বাংলাদেশের উগ্রপন্থীরা? তার মানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সেখানকার ককরোচ জনতা পার্টি নামে ছাত্রদের একটি সংগঠন আন্দোলন করছে মোদী সরকারের বিরুদ্ধে, যেমনটি আমাদের বাংলাদেশে আন্দোলন করেছিল ছাত্ররা হাসিনা সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ওই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। শেখ হাসিনা এখান থেকে ভারতে যখন পালিয়ে গেল, এই আন্দোলনের রেশ সে সাথে করে ওখানে নিয়ে গিয়েছিল মোদির জন্য, কারণ মোদি তো তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসিয়ে রেখেছিল এবং কথা ছিল যে মোদি যতদিন থাকবে ততদিন হাসিনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এখন হাসিনা যখন দেখলো যে মোদি তার কথা রাখে নাই, মোদি ক্ষমতায় ঠিকই বসে আছে, এখান থেকে শেখ হাসিনাকে বিদায়ী হতে হচ্ছে, তখন সে এই আন্দোলনের একটা জজবা ওইখানে নিয়ে গিয়েছিল ওই ভারতের জনগণের জন্য। ঠিক সময় এবং সুযোগ বুঝে সেই আন্দোলনের জজবা ছড়িয়ে দিলেন ভারতের ককরোচ জনতা পার্টির ভিতরে। তারা আন্দোলন করছে। এই আন্দোলন দীর্ঘদিন ধরে করার পরে সেখানকার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পরে ছাত্ররা আন্দোলন স্থগিত করে নিল। তারা বলে যে আমরা আর আন্দোলন করছি না। তার মানে তেলাপোকা বলে অভিহিত করেছিল, তো তেলাপোকাদের পেট তো খুব ছোট হয়, ছোট হওয়ার কারণে ওরা এক শিক্ষামন্ত্রীকে খেয়েই ভয় পেয়ে ঘরে উঠে গিয়েছিল। এরই ভিতরে আবার কে যেন বলেছে যে তোমরা তো বাংলাদেশের ছাত্রদের সাথে পারলে না, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী, তারা ঠিকই শেখ হাসিনার মতো একটা দানবকে তারা ক্ষমতা থেকে নামিয়ে তারপরে ছেড়েছে, তোমরা তো পারলে না, তোমরা একটা শিক্ষামন্ত্রী খেয়ে তোমাদের পেট ভরে গেল। এই কথা শোনার পরে আবার তারা ওখানে আন্দোলন বেগবান করেছে, আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। তারা নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবি তারা আবার উত্থাপন করেছে। মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার পরে কলকাতার মিডিয়া এবং কলকাতায় বিজেপির যারা রাজনীতি করে তারা পুরো জামাত ইসলামের উপরে দোষ চাপিয়ে দিয়েছে, ছাত্র শিবিরের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। তারা বলছে যে এইখানে এই আন্দোলনের ভিতরে জামাত শিবির ঢুকে গেছে, জামাত শিবির এখানে নিয়ন্ত্রণ করছে, তারা পেট্রোনাইজ করছে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, খাদ্য দিয়ে, সব দিয়ে তারা সহযোগিতা করছে। বুঝতে পারছেন? মানে আমরা হাসবো না কাঁদবো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। পৃথিবীর যেখানে যাই ঘটুক সব জামাত ইসলাম, যত দোষ নন্দ ঘোষ। এই জন্য বললাম যে জামাত ইসলামের পাওয়ারটা তাহলে কোথায় দেখেন, যে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে এখন জামাত ইসলাম। যাই হোক, এতক্ষণ একটু রহস্যচ্ছলে আপনাদের সাথে কথা বললেও এই যে ভারত এই কথাটি বলেছে, ভারতের রাজনৈতিক নেতারা এই কথাটি বলছে, ভারতের মিডিয়াগুলো এই প্রোপাগান্ডা চালাচ্ছে, এটার পিছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আছে। তারা তো মূলত বাংলাদেশের দিকে শকুনের চোখ দিয়ে তাকিয়ে আছে, যে কোনো সুতোয় তারা বাংলাদেশের উপরে একটা হস্তক্ষেপ, অবৈধ হস্তক্ষেপ করার সুতো তারা খুঁজছে। যার কারণে তারা কিন্তু এই বয়ান সামনে এনেছে এবং সেখানে তো আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ওখান থেকে শিখিয়ে দিয়েছে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বলেছে যে আপনি এই কথা বলুন, এই কথা বলে বাংলাদেশে একটা দেখেন কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমাকে ঢুকানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই কথা বলেছে। বলার পরেই ভারতের ওই বিজেপি তারা কিন্তু এই বয়ান মাঠে ছেড়েছে যেখানে জামাত শিবির জড়িত। জামাত শিবির ওইখান থেকে এখানে পেট্রোনাইজ করছে, টাকা পয়সা পাঠাচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে তারা এই ব্যাপারে নালিশও করতে পারে যে দেখেন বাংলাদেশের জামাত জঙ্গি সংগঠন, তারা তাদের দেশে শেখ হাসিনাকে এইভাবে তারা বিদায় করে দিয়েছে, এখানে এখন আমাকে পতন ঘটানোর জন্য তারা দেখেন এখানে এই করছে। এইটা তাদের একটা চক্রান্ত হতে পারে। এই ব্যাপারে জামাত ইসলামকে সতর্ক থাকতে হবে। আর আমাদের বিএনপি, তাদের তো এই ব্যাপারে কোনো কথাই নাই, তারা না ধারে না ভারে, তারা এখন কি করবে, কি ভাববে, কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে দনমনা অবস্থা, এই দনমনা অবস্থার কারণে বাংলাদেশের জনগণ যে ইতিমধ্যেই তাদের প্রতি প্রচন্ড ফুসে উঠছে, এ ব্যাপারে তাদের বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে বিএনপি ধরে রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই, যা তা করে নাই। আবার হঠাৎ করে কি হলো, যখন শুনেছে যে চুপ্পু শেখ হাসিনার সাথে কথা বলে, তখন তাদের টনক নড়েছে, তখন তারা চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আচ্ছা, পদত্যাগ করার পরে যখন জনগণের পক্ষ থেকে দাবি উঠলো যে এই রাষ্ট্রপতিকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, কারণ সে ফ্যাসিবাদ উৎপাদনের একমাত্র কারখানা, সমস্ত বৈধতা দেওয়ার একমাত্র লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান, সুতরাং তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। সালাউদ্দিন আহমেদ মাঠে নেমে বললেন, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মাঠে নেমে বললেন যে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যায় না, 51 অনুচ্ছেদ এটা বলে না। এখন সালাউদ্দিন আহমেদ তো ভেবেছিলেন যে তিনি একমাত্র বাংলাদেশের সংবিধান পড়েন, আর কেউ সংবিধান পড়ে না। সাথে সাথে অ্যাডভোকেট শিশির মনির তিনি এই যে বলে দিলেন যে না, 51 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি তার দায়িত্ব চলাকালীন সময়ে, দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে মামলা করা যায় না, তার বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা দেওয়া যায় না, তাকে গ্রেপ্তার করা যায় না। কিন্তু যখন তিনি দায়িত্ব ছেড়ে দিবেন, দায়িত্ব থেকে তিনি অবসর নেবেন, তখন তার বিরুদ্ধে ঠিকই তার পূর্বের বা পরের সমস্ত অপকর্মের বিচার করা যায় এবং তার বিরুদ্ধে মামলাও করা যায়। এখন এই কথা কিন্তু শিশির মনির একাই বলেন নাই। শিশির মনিরের পাশে এসে দাঁড়িয়েছে কে জানেন? বিএনপির একজন প্রবীণ আইনজীবী জয়নুল আবেদিন। এই দেখুন, তিনিও ঠিক একই কথা বলেছেন। তিনিও বলেছেন যে না, ওটি মিথ্যা কথা। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের আগে বা পরে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে দায়িত্ব ছাড়ার পরে
তার বিরুদ্ধে মামলাও করা যায়, তাকে গ্রেফতার করা যায়। তার ওই শিশির মনিরের কথার সত্যতা তিনি প্রমাণ করেছেন। অথচ বিএনপি এখন ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। অর্থাৎ তাকে গ্রেফতার করবে না, তার বিরুদ্ধে মামলা দেবে না। তাদের সাথে এক ধরনের গোপন আতাত হয়ে গেছে ইতিমধ্যে। আতাত যে হয়ে গেছে তার আরো একটা প্রমাণ দেয় এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে কি হয়েছে জানেন? আমরা ওইখানে একটা স্লোগান আজকে উচ্চারিত হয়েছে, স্লোগানটা আসেন আগে একটু শুনি। এই যে স্লোগানটা আপনারা শুনলেন, এই স্লোগান ছাত্র শিবির দিচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে। কারণ কি জানেন? হঠাৎ করে রাকসু কার্যালয়ের ভিতরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাকসুর ভিতরে ঢুকে, রাকসু ভবনে ঢুকে সালাউদ্দিন আম্মারকে মারধর করেছে। তার উপরে হঠাৎ অতর্কিত হামলা চালিয়েছে। তখন তারা মাত্র 3 জন ছিল, ওরা 10-15 জন এসে সালাউদ্দিন আম্মারকে তারা হামলা চালিয়েছে, যদিও মারতে পারে নাই। এরপরে মুহূর্তেই পরিস্থিতি সামলে নিয়ে সালাউদ্দিন আম্মার পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। সে যখন আরো কয়েকজনকে ডেকেছে, তার সঙ্গী সাথীদেরকে ডেকেছে, এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতাকর্মীগুলো তারা কেন্দ্রীয় লাইব্রেরিতে যে আশ্রয় নিয়েছে। ওখানে আশ্রয় নেবার পরে সেখানে যে হয়তো কয়েক চর থাপ্পড় দিয়েছে, দিয়ে প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছে। ভিসি তাদের কোনো বিচার না করে পুলিশের হাতে না দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে তখন তো সালাউদ্দিন আম্মার আরো বেশি ফুঁসে উঠেছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে তখন মিছিল করা হয়েছে ভিসির বিরুদ্ধে, যে আপনি অভিভাবক, আপনার কাছে এই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা ধরে দিলাম, আপনি তাদেরকে ছেড়ে দিলেন। ভিসির বিরুদ্ধে তারা একটা স্লোগান মিছিল সেখানে করেছে। এরপরে ছাত্রদল এসে ছাত্রলীগকে সাথে করে ছাত্র শিবির এবং সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে লেগেছে। তার মানে আমরা বুঝতে পারছি না, ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে কিছু বললে বিএনপির কেন এত চলে? বিএনপির হয়েছেটা কি? বিএনপির সাথে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কোন ধরনের চুক্তি হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। কারণ বাংলাদেশের জনগণ তো এটি দেখছে আর আশ্চর্য হচ্ছে, হতবাক হচ্ছে যে আওয়ামী লীগের হাতে বিএনপি ছাত্রদল এত দিন ধরে এইভাবে নির্যাতনের শিকার হলো, সেই বিএনপি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের প্রতি এরকম নমনম ভাব কেন? কিসের বিনিময়ে তাদের সাথে চুক্তি হয়েছে? কিসের বিনিময়ে তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে? কি কন্ট্যাক্ট তাদের হয়েছে? এটি কিন্তু জনগণের প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এখানে কি হয়েছে সেটা বাংলাদেশের জনগণ ধারণা করতে পারে, বা যারা রাজনীতি বিশ্লেষক তারাও অনুমান করতে পারে। মূলত এখানে বড় বড় ডিলিংসের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। কারণ বিএনপির ভিতরে ভালো লোকগুলো কোণঠাসা হয়ে গেছে, রাশেদ খানের মতো ধান্দাবাজেরা আর চাটার দলেরা এবং ধান্দাবাজরা বিএনপিতে এসে ভিড় জমিয়েছে। বিএনপিতে এই চাটার দলদের ভিড় জমার কারণেই, বিএনপিতে চাটার দলদের আধিপত্য বৃদ্ধি পাওয়ার কারণেই দেখেন আজকে জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছেন, মাজার জিয়ারত করতে গিয়েছেন, সেখানে ইশরাক হোসেনও গিয়েছেন। আর তাদের দলীয় নেতাকর্মী দেখুন ইশরাক হোসেনের উপরে কিভাবে হেনস্থা করেছে এবং তার উপরে আক্রমণাত্মক মারমুখী এবং এক দল আরেক দলের সাথে মারামারিতে লিপ্ত হয়েছে। এগুলো সব ওই সুবিধার জন্য, একটু সুবিধা পাওয়ার জন্য। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।